আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম সবাইকে। এখন আমরা এইচএসসি কেমিস্ট্রি ফার্স্ট পার্টের চ্যাপ্টার 3-এর অধ্যায়টার নাম হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক গণনা। এই অধ্যায়ের আরো কিছু বিষয় নিয়ে কথা বলবো। এর আগের ভিডিওতে আমরা সর্বশেষ ইলেকট্রন বিন্যাসের যে সার্বজনীন নিয়মটা আছে সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আমরা এখন শুরু করব পুরাতন নিয়মে কোনো একটা মৌলের অবস্থান কিভাবে নির্ণয় করা হতো পর্যায় সারণীতে। পুরাতন নিয়মে মৌলের অবস্থান নির্ণয়। পুরাতন নিয়মে মৌলের অবস্থান নির্ণয়। পুরাতন নিয়মে মৌলের অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে পর্যায় আধুনিক নিয়মের মতো করেই নির্ণয় করা হয়। আধুনিক নিয়মে আমরা পর্যায় কিভাবে নির্ণয় করি? এন এর ইলেকট্রন বিন্যাসের পরে এন এর সর্বোচ্চ মানই হচ্ছে পর্যায়। ঠিক একইভাবে পুরাতন নিয়মেও ইলেকট্রন বিন্যাসের পরে এন এর যে সর্বোচ্চ মান সেটাই হচ্ছে পর্যায়। বাট গ্রুপ নিয়মে একটু ডিফারেন্স আছে আর কি। গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে আমরা কোনো উপগ্রুপ বিবেচনা করি না, কিন্তু পুরাতন নিয়মে উপগ্রুপ বিবেচনা করা হতো। চলো আমরা দেখি বিষয়টা। তাহলে গ্রুপে মৌলের অবস্থান আর হচ্ছে উপগ্রুপে মৌলের অবস্থান। উপগ্রুপে মৌলের অবস্থান। এখন গ্রুপে মৌলের অবস্থানটা কিভাবে নির্ণয় করা হতো? ইলেকট্রন বিন্যাসের পরে বহিস্থ স্তরে স্তরের অরবিটাল গুলোর ইলেকট্রন সংখ্যায় গ্রুপ নির্দেশ করে। এখন এই হিসাবটা 5 ভাবে করা হয়। কয় ভাবে? 5 ভাবে। এক নম্বর হচ্ছে এস ও পি অরবিটালে 1 থেকে 7টা ইলেকট্রন থাকলে এদের ইলেকট্রন বিন্যাসের রূপটা কেমন থাকবে? দেখো, S1 থেকে S2P5। দেখো গুণে দেখো 7টা হচ্ছে কিনা। S1 মানে একটা ইলেকট্রন, আর S2P5 মানে 2 আর 5 কত হয়? 7। তাহলে 1 থেকে 7টা ইলেকট্রন। এদের ইলেকট্রন বিন্যাসের যে ফর্ম সেটা এমন থাকবে। থাকলে গ্রুপ হবে রোমান 1 থেকে 7 পর্যন্ত। রোমান 1 থেকে রোমান 7 পর্যন্ত। ওকে। 2 নাম্বার হচ্ছে এস ও পি অরবিটালে এখন 8টা ইলেকট্রন থাকলে, কয়টা ইলেকট্রন? 8টা ইলেকট্রন। তাহলে এর যে ইলেকট্রন বিন্যাসের ফর্ম থাকবে সেটা কেমন হবে? NS2P6। দেখো 8টা হচ্ছে কিনা। 2 আর 6 কত হয়? 8। থাকলে গ্রুপ হবে রোমান 0। সেটা 0 গ্রুপের অন্তর্ভুক্ত হবে। কোন গ্রুপের? 0 গ্রুপের অন্তর্ভুক্ত হবে। তারপরে যদি ডি ও এস অরবিটাল থাকে এবং সে অরবিটালে 1 থেকে 7টা ইলেকট্রন থাকে, তাহলে তার গ্রুপ হবে রোমান 1 থেকে রোমান 7 পর্যন্ত। ওকে।
তারপরে যদি ডি ও এস অরবিটাল থাকে এবং তাতে ইলেকট্রন সংখ্যা 8, 9, 10টা থাকে, তাতে ইলেকট্রন সংখ্যা 8, 9, 10টা থাকে, তাহলে তাদের গ্রুপ হবে রোমান 8। কত হবে? রোমান 8 হবে। তারপরে যদি ডি ও এস অরবিটাল থাকে এবং সেই অরবিটালে যদি 11, 12 এই দুইটা ইলেকট্রন থাকে, মানে 11 অথবা 12টা ইলেকট্রন থাকে, তাহলে তার গ্রুপ হবে 1 ও 2। গ্রুপ হবে কত? 1 ও 2। কারণ কি? কারণ এখানে এস উপশক্তি স্তর কাউন্ট হবে, ডি উপশক্তি স্তর কাউন্ট হবে না। বুঝা গেল? এখানে এস উপশক্তি স্তর কাউন্ট হবে, ডি উপশক্তি স্তর কাউন্ট হবে না যখন ডি ও এস এর অরবিটাল ইলেকট্রন সংখ্যা 11 থেকে 12টা হবে। এখন উপগ্রুপটা কিভাবে নির্ণয় করা হয়? উপগ্রুপটা কিভাবে নির্ণয় করা হয়? উপগ্রুপ মূলত দুইটা, একটা হলো এ এবং আরেকটা হচ্ছে বি। একটা হলো এ, আরেকটা হচ্ছে বি। এ হচ্ছে যদি এস ও পি ব্লক হয়, এস ও পি ব্লক হলে সেটা হবে এ, আর যদি ডি ও এফ ব্লক হয় তাহলে সেটা হবে বি উপগ্রুপ। ওকে, এখন আমরা কিছু ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হয়। যদি আমরা প্রথমে সোডিয়াম নিই, সোডিয়াম কত? 11, তাই না? ইলেকট্রন বিন্যাস করো 1s2, 2s2, 2p6, 3s1। তাহলে সর্বশেষ যে উপশক্তি স্তর সেটা কি আছে? সর্বশেষ উপশক্তি স্তর হচ্ছে এটা। এবং এটা দেখো তো, এর এই যে আমি এখানে যে নিয়মগুলো লিখলাম তার ভিতরে কোন নিয়মে পড়ছে? 1 নম্বর নিয়ম। এবং এইটা ইলেকট্রন বিন্যাসের কোন ফর্মে আছে? এই ফর্মে আছে, দেখো এই যে S1 এই ফর্মে আছে। তাহলে গ্রুপ কি হবে বলতো? গ্রুপ হবে 1 থেকে 7 পর্যন্ত, মানে ইলেকট্রন সংখ্যা যদি 1 হয় তাহলে গ্রুপ হবে রোমান 1, যদি ইলেকট্রন সংখ্যা 2 হয় তাহলে গ্রুপ হবে রোমান 2, যদি ইলেকট্রন সংখ্যা 7 হয় তাহলে গ্রুপ হবে রোমান 7। ওকে, তাহলে এর যদি আমরা গ্রুপটা নির্ণয় করি তাহলে গ্রুপ হবে 1, কারণ একটা ইলেকট্রন আছে, রোমান 1। এখন উপগ্রুপ কি হবে বলো? এটা কোন ব্লক মৌল? এটা কিন্তু এস ব্লক মৌল, কারণ সর্বশেষ ইলেকট্রনটা এস উপশক্তি স্তরে গিয়েছে। তো এস ব্লক মৌল হলে সেটা কোন উপগ্রুপ হবে? এ উপগ্রুপ। তাহলে এখানে এ দিতে হবে। এভাবেই মূলত কোন একটা মৌলের অবস্থান নির্ণয় করা হতো পুরাতন নিয়মে। ঠিক আছে? তারপরে যদি আমরা ক্লোরিন নিই, ক্লোরিন কত? 17। তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p5 এমন। তাহলে দেখো এটা কয় নাম্বার নিয়মে পড়ছে? এটাও কিন্তু সেই 1 নাম্বার নিয়মেই পড়ছে। দেখো দেখো S2p5, S2p5, S2p5। তাহলে এর গ্রুপ কি হবে বলো? এর গ্রুপ হবে ইলেকট্রন কয়টা? এই যে 2 আর 5, 7। এখানে কয়টা ইলেকট্রন? 2 আর 5, 7। তাহলে 7। এখন এটা কোন ব্লক মৌল? এটা হচ্ছে পি ব্লক মৌল, কারণ সর্বশেষ ইলেকট্রনটা পি উপশক্তি স্তরে গিয়েছে। পি ব্লক মৌল হলে সেটা এ উপগ্রুপ হবে। তারপরে যদি আমরা নিয়ন নিই, নিয়ন 10, 1s2, 2s2, 2p কত? 6, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমাদের এস আর পি আছে, তাই না? এস আর পি আছে। তো এস আর পি যদি থাকে
এস আর পি যদি থাকে এবং তাদের যে ফর্ম ইলেকট্রন বিন্যাসের ফর্ম সেটা যদি এমন হয়, অর্থাৎ S2P6 যদি হয়, দেখো তো S2P6 হচ্ছে কিনা, S2P6 হচ্ছে, তার মানে এইটা 2 নম্বর নিয়মে পড়ছে। তাহলে 2 নম্বর নিয়মে যদি পড়ে তার গ্রুপ হবে 0। তাহলে এর গ্রুপটা কি? এর গ্রুপটা হচ্ছে 0 গ্রুপ। গ্রুপটা কি গ্রুপ? 0 গ্রুপ। এখন এটা কোন ব্লক মৌল? এটা হচ্ছে, এই দেখো, এটা কোন ব্লক মৌল? পি ব্লক, কারণ সর্বশেষ ইলেকট্রনটা পি উপশক্তি স্তরে গিয়েছে। তাহলে পি ব্লক মৌল হলে সেটা এ উপগ্রুপ হবে, তাহলে 0 A দিতে হবে। ওকে, তারপরে যদি আমরা স্ক্যানাডিয়াম নিই, স্ক্যানাডিয়াম হচ্ছে 21। ইলেকট্রন বিন্যাস করো, কত হয়? 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s। ওকে, তাহলে এখানে একটা ইলেকট্রন বসছে, তাহলে এই ডি কিন্তু থাকছে না। কেন? আগে এই শক্তি স্তর পূর্ণ হবে, কারণ এর যে শক্তি এর থেকে কম শক্তিযুক্ত উপশক্তি স্তর আগে ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়, তাই এস আগে ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে, ডি পরে হবে। তাহলে ডিটা এখানে থাকছে না, বা ডি আছে, মনে করো তুমি ডি আছে, ডি কিন্তু আছে একটা মনে মনে। তাহলে দেখো কি বলা হচ্ছে, ডিআরএস। ডিআরএস যদি 1 থেকে 7টা ইলেকট্রন থাকে, তাহলে এই দেখো ডিআরএস, তাই তো? তাহলে ডিআরএস এ কয়টি ইলেকট্রন আছে? কয়টি ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে। ডিআরএস মিলে কয়টি ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে। তাহলে ডিআরএস মিলে যদি একটা ইলেকট্রন থাকে, তাহলে সেই ক্ষেত্রে তার গ্রুপ কি বলা হচ্ছে? 1 থেকে 7 হবে। তার মানে যদি একটা ইলেকট্রন থাকে তাহলে গ্রুপ হবে রোমান 1, যদি 2টা ইলেকট্রন থাকে তাহলে গ্রুপ হবে রোমান 2, যদি 3টা ইলেকট্রন থাকে তাহলে গ্রুপ হবে রোমান 3, যদি 4টা ইলেকট্রন থাকে তাহলে গ্রুপ হবে রোমান 4, একইভাবে যদি 7টা ইলেকট্রন থাকে তাহলে গ্রুপ হবে রোমান 7। এই পর্যন্ত। তাহলে এখন আমাদের এর গ্রুপটা কি হবে বলো? এর গ্রুপটা হবে, যেহেতু একটা ইলেকট্রন আছে, তাহলে গ্রুপ হবে রোমান 1, রোমান 1। এবং এটা ডি ব্লক মৌল নাকি এস ব্লক মৌল বলো? এটা এস ব্লক মৌল না? এস সর্বশেষ ইলেকট্রনটা কোন উপস্তরে গিয়েছে? সর্বশেষ ইলেকট্রনটা কিন্তু এস উপশক্তি স্তরে গিয়েছে, সুতরাং এটা হলো এস ব্লক মৌল। এস ব্লক মৌল হওয়ার কারণে এর উপগ্রুপটা হচ্ছে এ, তাহলে এখানে এ দাও। সিম্পল। এরপর তুমি নাও হচ্ছে আয়রন। আয়রন কত? 26। ইলেকট্রন বিন্যাস করো, 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s। এখানে 2টা, এখানে 6টা। এখন তুমি দেখো এখানে ডি আর এস উপশক্তি স্তর আছে, ডি আর এস উপশক্তি স্তরে। এখন তুমি ইলেকট্রন কাউন্ট করো, ইলেকট্রন কাউন্ট করে কয়টা পাচ্ছ? 6 আর 2 কত হয়? 8টা। 6 আর 2 কত হয়? 8টা। 6 আর 2 ইলেকট্রন 8টা। তো ইলেকট্রন যদি 8টা থাকে, তাহলে ডিআরএস এ যদি ইলেকট্রন 8টা থাকে, তাহলে কোন নিয়ম হবে? 4 নম্বর নিয়ম। 4 নম্বর নিয়ম যদি হয়, অর্থাৎ 8 9 10টা ইলেকট্রন যদি থাকে, তাহলে তাদের গ্রুপ হবে 8। কি হবে? গ্রুপ হবে রোমান 8। তাহলে এই গ্রুপ লেখো, গ্রুপ কি হবে? রোমান 8, মানে ভি। এটাই তো। তাহলে এখন দেখো এটা কি ব্লক মৌল? সর্বশেষ ইলেকট্রনটা কোন অরবিটালে গিয়েছে? ডি অরবিটালে গিয়েছে। সর্বশেষ ইলেকট্রনটা ডি অরবিটালে যাওয়ার কারণে আগে এস পূর্ণ করে তারপর ডিতে যায়, তাহলে এস পূর্ণ করার পরেই কিন্তু ডিতে আসছে, তার মানে এটা ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল যদি হয়, তাহলে তার উপগ্রুপ হবে বি, তাহলে এখানে দাও বি। তারপরে যদি আমরা কপার নিই, কপার, কপার হচ্ছে 29, তাই না? তো ইলেকট্রন বিন্যাস করো, 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s 10। এখন তোমার মনে হতে পারে এই মনে হয় সর্বশেষ ইলেকট্রনটা এসে গেছে, না, এস এর শক্তি কম ডি এর থেকে, তাই এই ডি উপশক্তি স্তর, এই যে ডি উপশক্তি স্তর, এই ডি উপশক্তি স্তরটা পূর্ণ অথবা অর্ধপূর্ণ অবস্থায় থাকতে বেশি পছন্দ করে, সেই জন্য এর কাছে জোর করে একটা ইলেকট্রন নিয়ে নেয়। মানে সর্বশেষ ইলেকট্রনটা কিন্তু ডি অরবিটালে গিয়েছে। ওকে,
তাহলে দেখো ইলেকট্রন কাউন্ট করে দেখো কতটা হচ্ছে। ইলেকট্রন হচ্ছে 11টা। তো 11 যদি হয় ইলেকট্রন, যদি ডিআরএস এ যদি ইলেকট্রন 11 আর 12টা হয় তাহলে সেটা 1 আর 2 এর অন্তর্ভুক্ত হবে। কারণ কি? কারণ হচ্ছে তখন এস উপশক্তি স্তর কাউন্ট হবে, ডি উপশক্তি স্তর কাউন্ট হবে না। তার মানে এখানে ডি উপশক্তি স্তর আর কাউন্ট হবে না। তাহলে এর গ্রুপটা কত হবে? তাহলে এখন কাউন্ট হবে কিন্তু এস উপশক্তি স্তর। কি উপশক্তি স্তর? এস উপশক্তি স্তর। তাহলে এর গ্রুপ হবে এস এর যে ইলেকট্রন সংখ্যা, যদি এস উপশক্তি স্তর হয়, এস উপশক্তি স্তর হলে এস এর যে ইলেকট্রন সংখ্যা সেটা আমরা গ্রুপ নির্ণয় করেছিলাম এই জায়গায়। তাহলে এখন গ্রুপ নির্ণয় করো, গ্রুপ কত হচ্ছে? 1, কারণ এস এ একটা ইলেকট্রন, গ্রুপ 1। এখন আমাদের উপগ্রুপ কি হবে? ডিআরএস। তুমি গ্রুপের ক্ষেত্রে ঠিক আছে এস নিয়েছো, বাট সর্বশেষ ইলেকট্রনটা তো দিতে গেছে। সর্বশেষ ইলেকট্রনটা দিতে গেলে সেটা তো ডি ব্লক মৌল। তার মানে এই কপারটাকে ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল যদি হয় তাহলে তার উপগ্রুপ হবে বি। তাহলে এখানে কি হবে? বি হবে। ওকে, এখন এদের পর্যায়গুলো কি হবে বলতো? গ্রুপ তো নির্ণয় করে ফেললাম, পর্যায় আধুনিক নিয়মের মতোই, ঠিক আছে? পর্যায় আধুনিক নিয়মের মতোই সর্বোচ্চ এন এর মানে হচ্ছে পর্যায়। তাহলে সর্বোচ্চ এন এর মান এখানে 3, তাই পর্যায় হবে 3। এখানে পর্যায় কত হবে? সর্বোচ্চ এন এর মান কত? 3, তাহলে এখানে হবে 3। এখানে পর্যায় কত হবে? সর্বোচ্চ এন এর মান 2, তাই এখানে হবে 2 নম্বর পর্যায়। এই জায়গায় সর্বোচ্চ এন এর মান কত? 4, তাহলে এখানে পর্যায় হবে 4। ওকে, এইভাবে আর কি পর্যায়টা নির্ণয় করা হয়। এখন আমরা কিছু প্রবলেম সলভ করব। আমাদের প্রথম যে সমস্যাটা আছে সেটা হচ্ছে বেরিয়াম, ক্যালসিয়াম, লিথিয়াম, পটাশিয়াম, কপার, নিকেল, এই যে মৌলগুলো এখানে লেখা হলো, এই মৌলগুলোর শ্রেণী নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? শ্রেণী প্লাস ক্ষার ধাতু, মৃৎ ক্ষার ধাতু, অবস্থান্তর ধাতুগুলো নির্ণয় করতে হবে। তাহলে এদের কি কি নির্ণয় করতে হবে? শ্রেণী নির্ণয় করতে হবে। ক্ষার ধাতু, মৃৎ ক্ষার ধাতু এবং অবস্থানান্তর ধাতু কোনগুলো সেগুলো নির্ণয় করতে হবে। তো চলো আমরা শুরু করি। এই যে বেরিয়াম, আমরা গ্রুপ 2 একটা ছন্দ পড়েছিলাম, সেটা কি? বেরি মানে বিরানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, সেখানে বিএ ছিল, বিএ বাটিতে। তার মানে এটা 2 নম্বর গ্রুপের মৌল। কয় নম্বর গ্রুপ? 2 নম্বর গ্রুপ বা 2 নম্বর শ্রেণী। কাবাব, বিরিয়ানি মোগলাই কাবাব সিএ, ক্যালসিয়াম, তাহলে এটাও কি? এটাও 2 নম্বর গ্রুপের মৌল। এখন আমরা তারপরে কিন্তু আরেকটা ছন্দ পড়েছিলাম, সেটা কি? লিনাকে রবি সাজিয়ে ফিরলো, এটা কত নম্বর গ্রুপ? এটা 1 নম্বর গ্রুপ। তাহলে দেখো তো লি আছে কিনা, এই যে লি, তাহলে এটা 1 নম্বর। না কে, কে এটাও তো 1 নম্বরে আছে, তাই না? এই কপার আর এই নিকেলের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে আমরা কোনো হচ্ছে তোমার ছন্দ পড়িনি। তাহলে এদের ইলেকট্রন বিন্যাসটা প্রথমে করতে হবে। তো করো, ইলেকট্রন বিন্যাস যদি করো তাহলে আর্গন 3d4s, তার মানে হচ্ছে এখানে 10 1। ডিআরএস থাকলে গ্রুপ হয় হলো এদের যোগফল, মানে ডি এর আর এস এর ইলেকট্রন সংখ্যা যোগফল। তাহলে এর গ্রুপ কত হবে? 10 আর 1 11। নিকেলের যদি করো, নিকেল কিন্তু 28, এটা হলো 29, তাহলে এর থেকে 1 কম, তার মানে কত হবে? 10। ওকে, কত নম্বর গ্রুপ হবে? 10 নম্বর গ্রুপ। ভালো কথা। তাহলে গ্রুপ নির্ণয় হয়ে গেল। এখন আমাদের নির্ণয় করতে হবে কি? কারা ক্ষার ধাতু, কারা মৃৎ ক্ষার ধাতু এবং কারা অবস্থান্তর ধাতু। ক্ষার ধাতু কাদেরকে বলা হয়? গ্রুপ 1 এর মৌলগুলোকে ক্ষার ধাতু বলা হয়, তাহলে এরা দুইজন হচ্ছে ক্ষার। গ্রুপ 2 এর মৌলগুলোকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু, তার মানে এরা দুইজন হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। এবং অবস্থান্তর ধাতু কাকে বলা হয়? যাদের ডি উপশক্তি স্তরে, 1 থেকে 9টা ইলেকট্রন থাকে। এর যদি ইলেকট্রন বিন্যাস করতে তাহলে কি হতো? আর্গন
আর হচ্ছে 3D4S, এখানে হতো 8। তাহলে দেখো এখন এর ভিতরে কার ডি অরবিটালে 1 থেকে 9টা ইলেকট্রন আছে? এর ডি অরবিটালের তো 10টা ইলেকট্রন, তাহলে এ তো আর অবস্থান্তর ধাতু হচ্ছে না বা অবস্থান্তর মৌল হচ্ছে না। অবস্থান্তর মৌল কি? অবস্থান্তর মৌল হচ্ছে এইটা, কারণ দেখো এর ডি অরবিটালে 1 থেকে 9টা এই শর্ত পূরণ করছে, কারণ এখানে 8টা আছে, 1 থেকে 9 এর ভিতরে আছে, সেই জন্য এইটি ওই শর্ত পূরণ করছে বলে এ হচ্ছে অবস্থান্তর ধাতু। বাট এ কিন্তু সেই শর্ত পূরণ করছে না, সেই জন্য কপার অবস্থান্তর ধাতু নয়। ওকে, এখন যদি আমরা তারপরে আরো একটা সমস্যা দেখি, পি কিউ আর এস একই পর্যায়ের মৌল, একই পর্যায়ের মৌল, তার মধ্যে পি আর কিউ হচ্ছে এস ব্লক, পি আর কিউ কি এস ব্লক, এবং কিউ আর এস বিক্রিয়া করে, কিউ আর এস বিক্রিয়া করে কিউ প্লাস আর এস মাইনাস উৎপন্ন করে, কিউ প্লাস এস মাইনাস উৎপন্ন করে। তার মানে আর ও এস যুক্ত হয়ে আর এস টু সমযোজী যৌগ গঠন করে। তার প্রশ্ন হচ্ছে পি কিউ আর এস এদের গ্রুপ নির্ণয় করো, এদের গ্রুপ নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা কিভাবে করব। তোমার প্রথমে বলছি কি যে এরা সবাই একই পর্যায়ের, তাহলে এরা সবাই কি একই পর্যায়ে, মানে পর্যায় সবার একই। এটা হলো পি, এটা হলো কিউ, এটা হলো আর, এটা হলো এস। ঠিক আছে, এখন তোমার কি বলছে যে পি কিউ হচ্ছে এস ব্লক, তার মানে এই পি আর এই কিউ যে দুইটা মৌল, এই দুইটা মৌল হচ্ছে এস ব্লক মৌল, এস ব্লক মৌল। কিউ আর এস বিক্রিয়া করে, কিউ আর এস বিক্রিয়া করে, এর ভিতরে কিউ আর এই এস এই দুইটা বিক্রিয়া করেছে, বিক্রিয়া করে কিউ প্লাস আর এস মাইনাস উৎপন্ন করেছে। তাহলে কারা একটা ত্যাগ করে? গ্রুপ 1 এর মৌলগুলো একটা ত্যাগ করে, গ্রুপ 1 এর মৌলগুলো একটা ত্যাগ করে, এবং কারা একটা গ্রহণ করে? গ্রুপ 17 এর ওই যে ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন হ্যালোজেন যারা, তারা একটা ইলেকট্রন গ্রহণ করে। তার মানে আমরা বুঝতে পারছি এটার গ্রুপ হচ্ছে 1, কারণ একটা ইলেকট্রন ত্যাগ করেছে। আর এই একটা ইলেকট্রন গ্রহণ করেছে হ্যালোজেন, অর্থাৎ গ্রুপ 17 এর মৌলগুলোই একটা ইলেকট্রন গ্রহণ করে, তাই এর গ্রুপ হচ্ছে 17। গ্রুপ কত? 17। ভালো। তারপরে আর এস যুক্ত হয়ে আর এস টু সমযোজী বন্ধন গঠন করে, তাহলে আর আর এস, আর আর এস, আর এস সমযোজী বন্ধন গঠন করেছে, তাহলে আর এস যোজনী কার কাছে যায়? এস এর কাছে, আর এস এর যোজনী আর এর কাছে আছে, তার মানে আর এস যোজনী 2 বলে এখানে গেছে, আর এস এর যোজনী 1 সেটা এখানে আসছে। ক্লিয়ার? আর বলতো সমযোজী বন্ধন কাদের মধ্যে গঠিত হয়? অধাতুদের মধ্যে। দুইটা যদি অধাতু হয়, দুইটা অধাতুর ভিতরে সমযোজী বন্ধন গঠিত হয়, তার মানে এখানে দুইটাই হচ্ছে অধাতু। এই যে তুমি এই যে এস, এখানে এসটা কিন্তু নির্ণয় করেছো অলরেডি, কত সেটা? গ্রুপ 17 এর মৌল, গ্রুপ 17 এর তুমি ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিনের যেকোনো একটা ধরে নাও এখানে। এইটা কি হতে পারে? এইটা কি হতে পারে বলো? এই যে আর যে মৌলটা, এর যোজনী কত? 2, সেটা এখানে গিয়েছে। কারা দুইটা ইলেকট্রন গ্রহণ করে? কারা? গ্রুপ 16 এর যে মৌলগুলো, আমরা কিন্তু বলেছিলাম ও এসএসসি তে পড়ে, ছিল না? তাহলে ও মানে অক্সিজেন, অক্সিজেনে যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে 1s2 2s2 2p কত? 2p হচ্ছে 4। কয়টা ইলেকট্রন গ্রহণ করে? দুইটা ইলেকট্রন গ্রহণ করে।
যেহেতু আর এই দুইটা ইলেকট্রন গ্রহণ করে, সুতরাং আর হচ্ছে গ্রুপ 16 এর মৌলের অন্তর্ভুক্ত। তার মানে আর এর গ্রুপ হচ্ছে 16, আর এস এর গ্রুপ কি আমরা একটু আগে কিন্তু দেখলাম, সেটা কত 17। বাকি থাকলো কি? বাকি থাকলো হচ্ছে পি আর কিউ। এই পি মৌলটা, এই পি মৌলটার গ্রুপ কত যদি আমরা নির্ণয় করতে চাই। দেখো, তুমি কিন্তু কিউ পেয়ে গেছো, কিউ এটা হচ্ছে পি, তাই না? কিউ এর যে গ্রুপ সেটা তুমি কত পেয়েছো? এক পেয়েছো, এক পেয়েছো, তাই তো? তাহলে এটা কি মৌল? এস ব্লক, এটাও কি এস ব্লক, দুইটাই কিন্তু এস ব্লক। তোমার প্রশ্নে বলে দিয়েছে এই দুইটা কি, পি আর কিউ কি এস ব্লক মৌল। তাহলে তুমি এটা পেয়েছো এক নম্বর গ্রুপ, তার মানে এর ছিল হচ্ছে এস ওয়ান। তাহলে এস এ কত কত থাকতে পারে? এস ওয়ান আর এস টু। তার মানে এটা যদি এস ব্লক আর এটাও যদি এস ব্লক হয়, তাহলে এটা যদি এস ওয়ান হয়, এটা কি হবে? এস টু হবে। আর এস টু যদি হয় এবং এরা যদি একই পর্যায়ের হয়, এস যদি গ্রুপ এক হয়, এ কি হবে? গ্রুপ দুই। এক দুই, এক দুই, তাহলে এর গ্রুপটা কত? দুই। তাহলে পি এর গ্রুপ হচ্ছে দুই। তারপরে যদি আমরা আরো কিছু সমস্যার সমাধান দেখি, কেমন আছে? এক্স এ এ, ওয়াই বি সি এবং বি মাইনাস এ সমান 5 হলে, বি মাইনাস এ সমান 5 হলে ওয়াই মৌলটা কি হবে? ওয়াই মৌলটা কি? তাহলে দেখো তো, প্রথমে কি আছে? এক্স এ এ। এমন কোন মৌল আছে যে মৌলের পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর সমান? একমাত্র হাইড্রোজেন, তাই না? এর পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর দুইটাই সমান হয়। ভালো কথা। তার মানে এইটা আমরা বুঝতে পারলাম, এটা হলো হাইড্রোজেন। তার মানে এই এর মান কত? 1। এর মানটা কত? এর মানটা হচ্ছে 1। এখানে বসাও। তাহলে বি মাইনাস এর সমান কত আছে? 5। তাহলে বি মাইনাস এর মান কত? 1 সমান 5। তাহলে বি সমান 5, আর এই মাইনাস 1 হয়ে গেলে +1, তাহলে কত হচ্ছে? 6 হচ্ছে। এখন বি এর মান তুমি যদি এখানে বসাও, তাহলে ওয়াই যে মৌল, এই মৌলটা কোন মৌল সেটা তুমি পেয়ে যাবা। তাহলে দেখো কি আছে? ওয়াই কত? বি। বি মানে কত? 6, তাহলে 6 দাও। তাহলে 6 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে মৌল সেটা কি? সেটা হচ্ছে কার্বন। কার্বন, কার্বনের ভর কত? কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12। এটা, তাহলে ওয়াই মৌলটা আমরা নির্ণয় করে ফেললাম। তারপরে তারপরে আরো একটা সমস্যা দেখি আমরা। এক্স এ এ প্লাস বি, ওয়াই বি টু সি, জেড সি সি, বি মাইনাস এ সমান 1, এ প্লাস সি সমান 17, সি সমান 2বি হলে এক্স ওয়াই জেড নির্ণয় করো। ওকে, তাহলে তোমার সমীকরণ টোটাল কয়টা আছে? দেখো তো, 3টা আছে। একটা আছে বি মাইনাস এ সমান 1, তো লেখো বি মাইনাস এ সমান 1, এটা 1 নম্বর সমীকরণ দাও। আর একটা কি আছে? এ প্লাস সি সমান 17, এটা 2 নম্বর সমীকরণ দাও। আর একটা আছে সি সমান 2বি, এটা দাও 3 নম্বর সমীকরণ। এখন এই সি এর মান তুমি প্রথমে, মানে আমাদের এখানে সমাধান করতে হবে। সমাধান বোঝো? সমাধান মানে হলো এ বি আর সি এর মান নির্ণয় করতে হবে। আমরা যেমন এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করি সমাধান করে, ঠিক একইভাবে এখানে এ বি সি এর মানটা নির্ণয় করতে হবে। করলে হয়ে যাবে আমাদের। এ বি সি এর মানটা নির্ণয় করতে হবে। এ বি সি এর মান যদি তুমি নির্ণয় করো, কি আছে? তাহলে সি এর মান বা 3 এর মান, 3 এর সি এর মান কত বসাচ্ছি? 2 এ বসিয়ে, 2 এ বসিয়ে, 2 এ বসালে কি হবে? নি এ প্লাস সি এর পরিবর্তে আমরা 2বি লিখবো। 2বি ইকুয়াল টু কত? 17, তাই তো? এখন দেখো, আমরা এখান থেকে এ সমান কি লিখতে পারবো? 17 মাইনাস 2বি, এটা দাও 4 নম্বর সমীকরণ। এর মান আবার তুমি বসা হচ্ছে 1, তাহলে হতে এ এর মান 1 বসিয়ে, এটা অনেকভাবে করা যায়, তোমাদের ইচ্ছা, তোমরা যেভাবে করে পারো, সমাধান করলেই হচ্ছে।
তাহলে বি মাইনাস এর মান কত 17 আর মাইনাস মাইনাস প্লাস 2b ইকুয়াল টু কত 1। ওকে, তাহলে একটা বি দুইটা বি তিনটা বি আর 1 মাইনাস 17 এই পাশে গেলে প্লাস 17, তাহলে বি সমান হচ্ছে 18 ডিভাইডেড বাই 3 তার মানে 6। এটা আমরা বি এর মান পেয়ে গেলাম। এখন বি এর মান তুমি এই সমীকরণে বসিয়ে দাও, একে বসিয়ে দাও। বি এর মান 1 নম্বর সমীকরণে বসালে এর মান চলে যাবে। তাহলে বি এর মান একে বসিয়ে কি আছে বি মাইনাস এ সমান 1 আছে তাই না? বি এর মান কত পেয়েছো? বি এর মান পেয়েছো 6, তাহলে ওখানে বসাও 6 মাইনাস এ ইকুয়াল টু 1। তাহলে মাইনাস এ ইকুয়াল টু 1 প্লাস 6 এভাবে গেলে মাইনাস 6, তাহলে এ ইকুয়াল টু কত হচ্ছে বলো তো 5 হচ্ছে তাই না? দেখো এই পাশে মাইনাসে থাকবে না, এই পাশে মাইনাস 5 থাকবে না, ওই পক্ষ থেকে মাইনাস মাইনাস উঠে এস ওয়ান 5 হবে। তারপরে আমরা এর মান পেয়েছি, বি এর মান পেয়েছি। এখন বি এর মান তুমি যদি এই 3 নম্বর সমীকরণে বসাও তাহলে সি এর মানটা পেয়ে যাবে। তাহলে বসাও বি এর মান 3 এ বসিয়ে তো কি আছে সি সমান 2 ইনটু বি এর মান কত 6, তাহলে বসাও, তাহলে কত হচ্ছে 12। এখন তুমি এখানে মানগুলো বসিয়ে দাও। এর মান কত পেয়েছো? এর মান পেয়েছো তুমি হচ্ছে 5, তাহলে 5। বি এর মান কত পেয়েছো? বি এর মান পেয়েছো তুমি 6, এবং এই সি এর মান কত পেয়েছো? সি এর মান তুমি পেয়েছো হচ্ছে 12, তাই না? আচ্ছা 5 কার পারমাণবিক সংখ্যা? যে নিচে থাকে সেটা হলো পারমাণবিক সংখ্যা, মানে এ হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে 5 কার পারমাণবিক সংখ্যা? বোরনের। তাহলে এখানে এক্স কি হবে? এক্স হবে 5, তার মানে এখানে হবে বোরন। ওয়াই কত? ওয়াই হচ্ছে 6, তাহলে 6 কার পারমাণবিক সংখ্যা? কার্বনের, তাহলে কার্বন 6। ওকে, তারপরে এই যে জেড, জেড 12 তাই না? তাহলে 12 কার পারমাণবিক সংখ্যা? ম্যাগনেসিয়ামের, তাহলে ম্যাগনেসিয়াম 12। এখন ভর সংখ্যা কি তোমার অজানা? এখন এই বোরনের ভর সংখ্যা কত? বোরনের ভর সংখ্যা হচ্ছে 11 হয়ে গেল। কার্বনের ভর সংখ্যা কত? 12। ম্যাগনেসিয়ামের ভর সংখ্যা কত? 24। এই তো। তো এখনকার ক্লাস এই পর্যন্ত।